আরমান মায়াকে এমনভাবে কিস করতে শুরু করে যে মায়ের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়, যেন পুরো রাগটা মায়ের ঠোঁটের উপরই ঝাড়ছে। কিন্তু মায়া কোনো প্রতিক্রিয়া দেখায় না, চুপচাপ সহ্য করে নেয়। এরপর ওরা মতো হয় সে আদিম খেলায়, যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এতে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু আরমানের রাগ, যা মায়ের শরীরের উপর দিয়ে বয়ে গেল। মায়া হাসি মুখে সব কিছু সহ্য করেছিল, সে অনেক কষ্ট পাচ্ছিল, তারপরে সে তার মুখে তার ব্যথা প্রকাশ করতে দিচ্ছিল না। আরমান সারাটা রাত মায়ের সাথেই কাটায়। সকালবেলা আরমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তারপরে মায়া ওয়াশরুমে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভিতরে যেতেই মায়ের সমস্ত যন্ত্রণা এবং কষ্ট তার চোখের অশ্রু হয়ে ঝরতে থাকে। মুখের উপর হাত চাপা দিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ঝর্ণার জল তার শরীরে পড়ছিল, তার শরীর লাল এবং নীল ছিন্ন ছিল, যা বোঝায় যে আরমান কতটা নিষ্ঠুরভাবে তাকে আছড়ে খেয়েছে। তার শরীর থেকে বেশি আত্মায় ব্যথা লেগেছে। মায়া তার কণ্ঠস্বরকে চাপা দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে ব্যথাযুক্ত শরীর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরমান পোশাক পরে রেডি হয়ে নিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার কোট থেকে একটি চেক বের করে মায়ের কাছে এসে চেকটি মায়ের হাতে ছুঁড়ে দেয়। এই ধরো তোমার রাতের সেবার মূল্য। মায়া নিজের ভিতরে কষ্ট লুকিয়ে নির্লজ্জভাবে চেকটা তুলে নিয়ে তাকায়। চেকের লেখা পরিমাণ দেখে মায়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আরমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার। পরিমাণ দেখে মনে হচ্ছে আপনি আমার সার্ভিস খুব পছন্দ করেছেন, অবশ্যই আবার আসবেন। আরমান মায়ের চুল মুঠো করে ধরে একটু কাছে নিয়ে আসে। এতে মায়া ব্যথা পায়, কিন্তু মুখে প্রকাশ করে না। আরমান রাগে দাঁত কিমরিম করে বলল, প্রশ্নই আসে না। এই আরমান শাহরি একবার যেই জিনিস ব্যবহার করে তাতে দ্বিতীয়বার আর হাত দেয় না। মায়া একটু মন খারাপের ভান করে বলে, ও এর মানে আমি আপনার সাথে রাত কাটানোর সুযোগ পাবো না? সমস্যা নেই, আপনি না হলে অন্য কোনো মোটা পার্টি ঠিকই পেয়ে যাব। এই শহরে এমন লোকের অভাব নেই। যাই হোক, আজ রাতে আমার আরেকজন ব্যবসায়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য প্রস্তুত হতে হবে। একটি সুন্দর পোশাক কিনতে হবে, তারপর অনেক প্রস্তুত হতে হবে। আমি ব্যস্ত। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস্টার আরমান শাহরিয়া। এই বলে মায়ের চেক নিয়ে রুম থেকে চলে যায়। আজ রাত অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট। মায়ের এসব কথা শুনে আরমান অবাক হয়ে গেল। কেন জানি ওর খুব রাগ হচ্ছিল। এতে আরমান কনফিউজ হয়ে বিরক্ত নিয়ে মনে মনে বলে, ও সারা শহরের মানুষের নিয়ে রাত কাটাক, তাতে আমার কি? এই ভেবে আরমান সেখান থেকে সোজা তার অফিসের জন্য রওনা দেয়। ক্লাব ছাড়ার পর মায়া সোজা হাসপাতালে যায়। তার ফোনে অনেক মিস কল ছিল। মায়া তাড়াহুড়ো করে একজন ডাক্তারের কেবিনে ঢুকে যায়। মায়াকে দেখে ডাক্তার বলেন, আরে আপনি এসেছেন? আমরা আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি আমাদের ফোন ধরলেন না। ক্ষমা চেয়ে মায়া খানিকটা নির্বাস কণ্ঠে বলল, আমি দুঃখিত ডাক্তার, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। ডাক্তারবাবু, উনি কেমন আছেন? ডাক্তার মায়াকে বললেন, আসলে গত রাতে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বারবার আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আপনাকে এতবার ফোন করেছি। ডাক্তারের কথা শুনে মায়ের হৃৎপিণ্ড হঠাৎ থেমে যায়। এখন কেমন আছে ডাক্তার? ডাক্তার মায়াকে শান্ত করে উত্তর দিলেন, উনি এখন ভালো আছেন, চিন্তা করবেন না। এই কথা শুনে মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। ডাক্তার মায়াকে বললেন, ওনাকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়ে গেছে, উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। আমি আপনাকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে চাই না, আমরা জানি তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি নিশ্চিত যে আপনি এত টাকা খরচ করতে চান? কথাটা শুনে মায়ের চোখে পানি চলে আসে। ডাক্তার, কি বলছেন এসব? ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি ওনাকে হারাতে চাই না। ডাক্তার মায়াকে শান্ত করে বললেন, আমি বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, আর উপরে ভরসা করুন। ওনার কেমোথেরাপি শুরু করার সময় হয়ে গেছে, আপনি বিলটা জমা করে দিন। আর হ্যাঁ, ওনার কিন্তু অনেক দামি ওষুধপত্র লাগবে, তাই সবসময় টাকা রেডি রাখবেন। মায়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা একটু নেড়ে বলল, হ্যাঁ ডাক্তার সাহেব, চিন্তা করবেন না, আপনি শুধু চিকিৎসা শুরু করুন, আমি সব খরচ বহন করব। এই কথা শুনে ডাক্তার মৃদু হেসে মাথা নাড়ালেন। মায়া হাসপাতালে একটি ওয়ার্ডে যায়। সেখানে একজন লোককে শুয়ে থাকতে দেখা যায়। ওনাকে বেশি প্রাণহীন দেখাচ্ছিল, মাথা থেকে বেশ কিছু চুল উঠে গেছে। জামা পরানো না থাকলে শরীরের সব হাড় গোনা যাবে। ওনাকে দেখতে অবিকল একটা মৃতদেহের মতো। এই অবস্থায় লোকটিকে দেখে মায়া খুব কষ্ট পাচ্ছিল, কারণ সেই লোকটি আর কেউ নয়, তার জন্মদাতা পিতা, যিনি ক্যান্সারের সাথে লড়াই করছে। ধীরে ধীরে ক্যান্সারের কারণে তার শরীর সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। মায়া তার সাহস জোগাড় করে এবং তার বাবার বেডের কাছে এগিয়েছে। হাসির আড়ালে তার দুঃখ লুকিয়ে রাখে। বিছানায় নির্জীব শুয়ে থাকা লোকটি মায়াকে দেখে যেন তার শরীরে প্রাণ ফিরে আসে। চোখ চকচক করে উঠে। সে হাত এগিয়ে দিয়ে মায়াকে কাছে আসতে ইশারা করে। মায়া কাছে এসে লোকটির হাত ধরে বেডের কাছে চেয়ারে বসে। বাবা, কেমন আছো তুমি? জানো, আজ আমি ডাক্তারের সাথে দেখা করেছি। ডাক্তার কি বলেছে জানো? তিনি বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আগের মতো। লোকটা জানতেন মায়া তাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। সে যে অবস্থায় আছে সেখান থেকে শুধু মৃত্যুর দিকে যেতে পারে, জীবনে বেঁচে থাকার দিকে নয়। তবুও মায়া তাকে উৎসাহ দিচ্ছিল। উনি জানতেন মায়া খুব কষ্ট পাচ্ছে, আর সেই কষ্ট তার হাসির আড়ালে লুকিয়ে রেখেছে। বাবা তো তাই সবই বুঝেন। উনি নিজের জন্য নয়, তার মেয়ের জন্য চিন্তিত ছিলেন। মায়া দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল। জানেন না, উনি না থাকলে ওনার মেয়ে এই দুনিয়ায় কীভাবে বাঁচবে। ওনার নাম আশরাফ তালুকদার, মধ্যবিত্ত পরিবারের মানুষ তিনি। ওনার বাবা অর্থাৎ মায়ার দাদা এবং আরমানের দাদা ছিল স্কুলের বন্ধু।
অনেক আগেই তারা দুজনে মায়া আর আরমানের বিয়ে ঠিক করে রেখেছিল। আরমানের পরিবার জোর করেই মায়াকে আরমানের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আর আরমান বিয়ে করে নিলেও তা মানতে রাজি ছিল না, যেহেতু তার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দেওয়া হয়েছিল। মায়াকে ওদের বাড়িতে আনতে দেয়নি, এই বলে যে ওই মেয়ে যদি এই বাড়িতে আসে তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আরমানের দাদা জানতেন মায়া ভালো মেয়ে, আর আরমানও কেমন ছেলে তিনি তা ভালোই জানতেন। তাই ওনারা মনে করেছিল মায়া একমাত্র আরমানকে সামলাতে পারবে। আরমানের দাদার শেষ ইচ্ছে হিসেবে চেয়েছিল দুজনের বিয়ে হোক। দাদার ইমোশনাল ব্ল্যাকমেলে বাধ্য হয়ে আরমান মায়াকে বিয়ে করে নেয়, কিন্তু তারপর মায়ের মুখও দেখতে চায়নি। বিয়ের কিছু মাস পরে আরমানের দাদা মারা যান। বর্তমান আশরাফ সাহেব বলল, আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না মামনি, আমি জানি আমার হাতে বেশি সময় নেই। পৃথিবীর কোনো চিকিৎসায় আমাকে সারিয়ে তুলতে পারবে না। আমি আমার জীবন নিয়ে চিন্তিত নয়, আমি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আমাকে এত দামি হাসপাতালে ভর্তি করেছো আমার চিকিৎসার জন্য, কিন্তু এখন তার খরচ তুমি কিভাবে বহন করবে? তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আমি এই হাসপাতালে মরতে চাই না। মায়ের সাথে সাথে তার বাবাকে বাধা দিয়ে বলল, পাপা থামো, তুমি, তোমাকে কতবার বলেছি এমন ফালতু কথা বলবে না। তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তার আমাকে বলেছে সে তোমার উপর নতুন ওষুধ ব্যবহার করেছে, সেগুলো আস্তে আস্তে কাজও করছে। এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বিশ্বাস করো। আশরাফ সাহেব বলল, এত টাকার ব্যবস্থা করছো কোথা থেকে? তুমি কিছু ভুল কাজ করছো না তো? আশরাফ সাহেবের এই কথা শুনতে মায়া বলে উঠল, না পাপা, আমি একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি। এই চাকরির ভিত্তিতে তোমার চিকিৎসার জন্য লোন নিয়েছি। তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমরা দুজনে বাড়ি যাব। আশরাফ সাহেব একটু দুঃখী হয়ে যায়। মায়া তার বাবাকে দুঃখিত দেখতে পারে না। সে তার পাপার হাতে হালকা চুমু খেয়ে বলে, বাবা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার কিছু হতে দেব না, কিছু না। আশরাফ সাহেব হালকা হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দেন। বাবাকে এমন নিষ্পাপ অবস্থায় দেখে মায়ের খুব কষ্ট হয়। আল্লাহ জানে তাকে নিয়ে কি খেলা শুরু করেছে। ছোটবেলায় তার মা ছিনিয়ে নিয়ে গেছে, বিয়েও ভেঙে গেছে। এখন তার বাবাই তার শেষ ভরসা। আল্লাহ তাআলা এখন তাকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এবং ওর বাবাকে বাঁচানোর জন্য নিজের কতটা মূল্যবান জিনিস হারিয়েছে তা একমাত্র সে নিজেই জানে। মায়া মনে মনে বলে, আই এম সরি পাপা, আমি কি করছি তা বলতে পারবো না, তবে তোমার জীবন বাঁচাতে আমি যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। আমি জানি আমি যা করছি তা খুবই অন্যায়। যে রাস্তায় আমি নেমেছি এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এবং আমি কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমিও তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। বাবাকে খাবার ও ওষুধ দেওয়ার পর মায়া তার বাড়িতে ফিরে আসে। প্রথমে সে একটা পেন কিলার খেয়ে নেয়, কারণ তার শরীরে প্রচুর ব্যথা হচ্ছিল। আর হবেই বা কেন, আরমান তো পুরো পশুর মতো ব্যবহার করেছে ওকে। ব্যথানাশক ওষুধ খাওয়ার পর মায়া হালকা কিছু খায় এবং তারপর বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ক্লান্ত এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। রাতে মায়া রেডি হয়ে ক্লাবে পৌঁছালে ক্লাবের মালিক মায়াকে তার কাছে ডাকে। মায়া ক্লাবের মালিকের কাছে পৌঁছিয়ে বলল, স্যার আমাকে আপনি ডেকেছিলেন? ক্লাবের মালিক মায়ের দিকে তাকিয়ে বলেন, আরে মায়া তুমি এসেছো, ভালোই হলো। আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তোমার ফোনে ঠিকানা পাঠিয়েছি, আজ রাতে তোমাকে ওখানে যেতে হবে। মায়ের ঠিকানা দেখার সাথে সাথে অবাক চোখে তাকায়। শাহরিয়া ম্যানশন। ক্লাবের মালিক একটু উত্তেজিত হয়ে বললেন, জানো তোমার সার্ভিস তার এত ভালো লেগেছে যে তোমাকে পুরো 1 মাসের জন্য ভাড়া করে নিয়েছে। তুমি তো লটারি জিতেছ মায়া, অভিনন্দন। এখন তুমি টাকার পুকুরে গোসল করবে। মায়া এই কথা শুনে যেন আকাশ থেকে পড়লো, কারণ সে এটা মোটেও আশা করেনি। মায়াকে অবাক হতে দেখে লোকটি বলল, কি খুব অবাক হয়েছে তো? হওয়ারই কথা। মায়া যেন নিজের হুঁশ ফিরে ফেলো। স্যার 1 মাস খুব বেশি হয়ে গেল না? ক্লাবের মালিক চোখ ঘুরিয়ে বললেন, তো আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে, আর তুমি এত ভালো সুযোগ পেয়েও খুশি নও? যাও তাড়াতাড়ি এই অ্যাড্রেসে চলে যাও। আমি ওনার থেকে টাকা নিয়েছি, এখন তোমাকে যেতেই হবে, না হলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। লোকটার কথা শোনার পর মায়া শুধু মাথা নাড়ালো। সে তখনও বিভ্রান্ত এবং অবাক ছিল, কিন্তু তার অর্থের প্রয়োজন মেটানোর জন্য তাকে এই কাজটা করতে হচ্ছে। মায়া মনে মনে বলে, জানি না আমার ভাগ্যে আর কি কি আছে। শাহরিয়া ম্যানশন। মায়া অর্ডার থেকে নেমে শাহরিয়া ম্যানশনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যে বাড়িতে তার বউ হয়ে ঢোকার কথা ছিল, সেই বাড়িতে আজ রক্ষিতার নামে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়িতে নিয়ে আসেনি। বিয়েটা মায়াদের বাড়িতেই হয়েছিল। কবুল বলার পর 1 মুহূর্ত ওদের বাড়িতে থাকেনি, চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আর বলেছিল ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে এই বাড়িতে আর কোনোদিনও পা দেবে না, সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি হারাতে তার ছেলেকে, তাই বাধ্য হয়ে মায়াকে তার বাবার বাড়িতে রেখে এসেছিল। মায়া অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। ওর বাবার যে এই দুনিয়ায় আর কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মায়ের পরিচয় জিজ্ঞাসা করতে মায়া কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না, শুধু বলল মিস্টার আরমান তাকে আসতে বলেছিল, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করলো আরমানের পার্সোনাল মেটকে। মেট যাওয়ার পারমিশন দিয়ে দারোয়ান গেট খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করলো, আর চারদিকের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লিকেট বাড়ি। গেট থেকে সোজা মরাম বিছানো, রাস্তা কিছুটা গিয়ে 3 ভাগ হয়ে গেছে। মাঝখানে পানির পুরালা,
একটা রাস্তা গেছে বাড়ির মেইন গেট পর্যন্ত, আর একটা গাড়ির গ্যারেজ এবং আরেকটা সুইমিং পুল ও বাগানের দিকে। বাগানের বিভিন্ন রকমের গাছ, আর সেই গাছে বিভিন্ন রং বেরঙের লাইট লাগানো। এটা রাত্রিবেলা হলেও চারদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারদিকের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারদিকে দেখতে দেখতে গিয়ে গেল বাড়ির মেইন গেটের দরজার কাছে, কারণ জানি মায়ের আজ খুব ভয় করছে। কাপা কাপা হাতে কলিং বেলে চাপ দিল মায়া। আরমান নিজের রুমে সোফায় বসে আছে, চোখ বন্ধ করে ও চোখের উপর এক হাত দিয়ে। কি হচ্ছে ওর সাথে কিছু বুঝতে পারছে না। আজ যখন ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল, তখন অফিসে কেন কাজে মন বসাতে পারছি না। আবার শুধু মায়ের বলা কথাগুলো মনে পড়েছিল। কেন জানি ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন ও নিজের কাজ মন বসাতে পারেনি। যে মায়া ডিভোর্স লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল, সেই মায়া আজ নিজের ইচ্ছা পূরণের জন্য এই রাস্তায় নেমেছে। সেটা কিছুতেই মানতে পারছে না। ও কিভাবে মানবে? ও যে খুব ভালো করে বুঝতে পেরেছিল ওটা মায়ার প্রথমবার ছিল। তার প্রমাণ ছিল বিছানায় লেগে থাকে ব্লাডের দাগ। কিন্তু মায়া যে বলেছিল এর আগে অন্যের সাথে, না না, আর কিছু ভাবতে পারছি না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন ওকে মিথ্যা বলেছিল? তাহলে কেন নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিছু বুঝতে পারছে না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে মায়াকে 1 মাসের জন্য। মায়া আসার সময় হয়ে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আরমান সোফায় আছোয়া হয়ে নিজের করা কাজের কথা ভাবছিল আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মায়ের বিষয়ে? কেন এবার আগের মাথায় হুট করে মেয়েটাকে 1 মাসের জন্য কিনে নিয়ে এলো? আর কেন এবার আগের মাথায় মায়ের সাথে রাত কাটালো? কি থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। ও তো ক্লাবে কোনো মেয়ের সাথে রাত কাটানোর জন্য যায়নি। তাহলে ও তো ওর একটা ডিলের জন্য গিয়েছিল। ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মাইশার জন্য। তাহলে কেন আবার এই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? ওর মাইশাকে কি ওর ঠকানো হলো না? মাইশা তো এখন ওর মাইশার কোনো খবর পায়নি। কোথায় আছে? কেমন আছে? আদৌ কি এই দুনিয়ায় বেঁচে আছে? না না, কি ভাবছে এইসব? মাইশা আছে, কিছু হতে পারে না ওর। ঠিক একদিন খুঁজে পাবে ওর মাইশাকে। হঠাৎ দরজা নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে বসে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে আসার অনুমতি দিয়ে বলল, কামিন। দরজা করে প্রবেশ করল আরমানের পার্সোনাল মেড রুবি। এই রুবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে সব করে। সমস্ত যাবতীয় কাজ রুবি দেখাশোনা করে। বয়স 26-এর কাছাকাছি। রুবি ঢুকে বলল, স্যার, যে মেয়েটি আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারলো রুবি মায়ের কথা বলছে। আরমান বলল, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর দরকার হলে আমি তোমাকে ডেকে নেব। রুবি বলল, ওকে স্যার। এই বলে রুবি নিচে চলে যায়। কিছুক্ষণের মধ্যে দরজায় আবার নক হওয়ার আওয়াজ হয়। আরমান বুঝতে পারে এটা মায়াই হবে। আরমান আসার মধ্যে দিয়ে মায়াকে আস্তে করে দরজায় খুলে রুমে প্রবেশ করে। মায়ের চোখ যায় সবাই বন্ধ করে বসে থাকা আরমানের উপর। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন, মিস্টার আরমান শাহরিয়া। আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এত পছন্দ করবেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টরা খুবই হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ক্লাবে এসে জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে। তাই আমাকে অন্য ক্লায়েন্টদের সাথে আমার পরিকল্পনা বাতিল করা হয়েছে। মায়া কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যা বলে। এগুলো শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়। উঠে এসে মায়ের কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিচে অবধি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ভাঙা কথা গলায় এসব কথা বলে, কারণ মায়ের পরনে ছিল সিম্পল 3 পিস, আমার মাথাতে ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ, আসলে আজ হোটেলে যাওয়ার কথা ছিল। আমি ওইখানেই আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না। আরমান তাচ্ছিল্য হেসে বলে, ও তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগছে না? আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগছে? বাহ, তোমার লজ্জা বলতে কিছু আছে তাহলে? মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করে না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ও মিস্টার, এসব কথা বাদ দিয়ে কাজের কথায় আসেন। আমি আমার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখের অভিভঙ্গি আরো কঠিন হয়ে যায়। খুব তাড়া দেখেছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো আমার রুমে। তোমার জন্য এখনো আমার ডিনার করা হয়নি। আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথাটা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? আমি মনে হয় ভুল শুনেছি। কি বললেন? আরেকবার বলুন। আরমান চোখ সুরে করে বলল, তুমি ঠিকই শুনেছ। আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। মায়া ব্রকুশকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেড মনে করেন? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কি আপনি খুব ভালো করে জানেন, তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আরমান বলল, আমি তোমাকে কিনছি পুরো 1 মাসের জন্য। আজ থেকে পুরো 1 মাস তুমি শুধু আমার বিছানায় থাকবে, আর 1 মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে। এই সময়ে অন্য কারোর দিকে তাকাতেও পারবে না।
তাই আমি যা বলবো চুপচাপ শুনবে। আরমান শাহরিয়া মায়ের কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথাগুলো বলল, যার কারণে মায়ের লোভ খুব দাঁড়িয়ে গেল। মা এক ঝাটকায় আরমানের থেকে দূরে সরে এলো। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ আপনি আমায় কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করার, আপনার বাড়ির কাজের লোক হয়তো আসেনি। আরমান বলল, তুমি কি পেপারে সাইন করার সময় দেখোনি ওখানে কি কি শর্ত দেওয়া ছিল? ওখানে স্পষ্ট করে বলা আছে, এই 1 মাস আমি যা যা বলবো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তাতে ঘর মোছা হোক বা রান্না করা বা আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমায় শুনতে হবে। মায়া অবাক হয়ে বলল, ব্যাপারে কিসের ব্যাপার? কী সব বলছেন আপনি? এই কথা তো ছিল না। আরমান বলল, এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসনি তুমি? তোমার বস তোমার সাইন নেয়নি? আমার মনে হয় এই পেপারটা তোমার ওই ব্যাগটাই আছে, দেখে নিতে পারো। মায়ের মনে পড়ে গেল পেপারে সাইন করার কথা। মায়া যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বস আবার ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দে সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে ওর বস জানায় ওদের ওখানে কাজ করলে এটাতে সাইন করতে হয়। মায়া আর কোনো কিছু না ভেবে ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়া চলে আসছিল, কিন্তু ক্লাব থেকে বেরোনোর আগেই ওর বস আবারও পিছু পিছু ছুটতে ছুটতে আসে আর একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাহরিয়াকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে আর ফাইল থেকে বের করে সাইন করা কাগজটা পড়ে দেখতেই মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।